আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ জেনারেল ফার্মাকোলজি। সেখানে দেখো আমরা আজকে বেসিক্যালি বিভিন্ন পরীক্ষা লাইক ডব্লিউবি, এইচআরবি, সিআরই, এএসআইসি, আরআরবি ফার্মাসিস্ট, জিপ্যাট বা ড্রাগ ইন্সপেক্টর এই সমস্ত পরীক্ষাতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে ফার্মাকোলজি। তার মধ্যে বেসিক্যালি যেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রায়ই কোশ্চেন আসে তা হলো জেনারেল ফার্মাকোলজি। এইখান থেকে পরীক্ষায় ১টা, ২টা বা ৩টা তার বেশি কোশ্চেন প্রায় থাকেই। তো আজকে আমরা আলোচনা করে নেব যে একদম বেসিক জেনারেল ফার্মাকোলজির প্রশ্নগুলো কেমন হয়, আর সেইগুলো অ্যান্সার দেওয়ার আগে কিভাবে থিঙ্কিং প্যাটার্ন তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি কোনো এমসিকিউই কোনো টিচার বা কোনো কোচিংয়ের কোনো নোটই তোমাকে পরীক্ষাতে হেল্প করতে পারবে না। যেটা পারবে সেটা কী? সেটা পারবে হচ্ছে পরীক্ষাতে এমসিকিউ প্র্যাকটিস করলে যে কনসেপ্ট তৈরি হবে, সেই কনসেপ্টটা পরীক্ষাতে কাজে লাগবে। তো আজকে আমরা দেখে নেব যে কী এমসিকিউ আছে। তো দেখো, প্রথমেই দেখো যে এমসিকিউটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, বেসিক ফার্মাকাইনেটিক্স অ্যান্ড এডিএমই, এই চ্যাপ্টারের উপর এমসিকিউ আছে। প্রথমেই বলেছি যে বেসিক ফার্মাকোলজি যাদের ক্লিয়ার নেই তারা এই ভিডিও দেখলে অবশ্যই তাদের উপকার হবে বা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হবে। তো প্রথমেই দেখে নিই আমি যে প্রথম প্রশ্ন কী আছে। The word pharmacology is derived from Greek word pharmakon and logos, which mean poison and cure, drug and body, medicine and body, cell and action. তো এই প্রশ্নটার খুবই একটা সিম্পল প্রশ্ন। তো অনেকেই দেখে ভাবতে পারে, দুটো অপশানে খুব কনফিউজ হয়। ১ ড্রাগ অ্যান্ড স্টাডি, ২ মেডিসিন অ্যান্ড বডি। তো এখানে ফার্মাকোলজি যে টার্মটা ফার্মাকন আর লোগো, তার মানে জানতে চেয়েছে। এই ফার্মাকোলজি আমাদের যেই বিষয় মানে ফার্মাকোলজি চ্যাপ্টারটায় বা এই সাবজেক্টটা আমরা কী নিয়ে পড়াশোনা করি? মেডিসিন নিয়ে পড়াশোনা করি। সেই মেডিসিন কোথায় কাজ করে? বডিতে কাজ করে। আবার ফার্মাকোলজির যে টার্মটা সেটাকে যদি আমরা মানে ভেঙে দিই তাহলে ফার্মাকন আর লোগোস হয়। এই ফার্মাকন আর লোগো এই দুটোর এক্সাক্ট আলাদা মিনিং কী আছে? না, সেখানে ড্রাগ আর স্টাডি দুটো ওয়ার্ড দেওয়া আছে। তাহলে হুইচ অপশন ইজ কারেক্ট? মেডিসিন অ্যান্ড বডি না ড্রাগ অ্যান্ড স্টাডি? যদি এই প্রশ্নটা বলতো যে ফার্মাকোলজি মানে কি বা ফার্মাকোলজিতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন মেডিসিন, বডি এইটা অনেকটা কনফিউজ হতো। কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে ফার্মাকোলজি কথাটির অর্থ ফার্মাকন মানে কি, লোগো মানে কি, তাহলে অবশ্যই ফার্মাকন মানে ড্রাগ আর লোগোস মানে হচ্ছে তোমার বেসিক্যালি স্টাডি বা নলেজ। অর্থাৎ ড্রাগ অ্যান্ড স্টাডি এই অপশনটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কী হবে এখানে? না, দ্য ওয়ার্ড ফার্মাকোলজি ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড ফার্মাকন অ্যান্ড লোগোস হুইচ মিন ড্রাগ অ্যান্ড স্টাডি। নেক্সট কোয়েশ্চেন দেখো দেওয়া আছে ফার্মাকোকাইনেটিক্স থেকে। প্রথমেই বলেছিলাম এই যে চ্যাপ্টারগুলো বা এই যে এমসিগুলো আলোচনা করব তার মূল ভিত্তি হবে বেসিক, ২ ফার্মাকাইনেটিক, ৩ এডিএমই মিনস তোমরা সবাই জানো যে এটা হচ্ছে বেসিক্যালি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিয়েশন। নেক্সট চলে আসি ফার্মাকোকাইনেটিক ইজ বেস্ট ডেসক্রাইব অ্যাজ, অর্থাৎ ফার্মাকোকাইনেটিক মানে কি? দেখো এই কাইনেটিক কথাটা মনে রাখতে হবে। আরেকটা টার্ম আছে যেটা এর সঙ্গে সিমিলার টার্ম ইউজ হয়, তার নাম কি? না ফার্মাকোডাইনামিক। এই ডাইনামিক দেখো এম আছে, তাহলে সহজে মনে রাখবো এই এম থেকে মনে রাখবো মেকানিজম অফ অ্যাকশন, MOA। অর্থাৎ ফার্মাকোডাইনামিক টার্মটা কী করে? মেকানিজম অফ অ্যাকশন বা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনের উপর কাজ করে। তাহলে ফার্মাকোকাইনেটিক কী হবে? না, ফার্মাকোকাইনেটিকের টার্মটা আছে, সেটার মিনিং আছে দেখো, দুটো অপশন দেওয়া আছে এখানে, বেসিক্যালি কনফিউজিং অপশন। ১ হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, বি হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। অর্থাৎ প্রথম অপশন দেখো দেওয়া আছে যে ড্রাগ বডিতে কীভাবে কাজ করে, পরের অপশনটাই বডি ড্রাগের উপর কীভাবে কাজ করে। তাই ফার্মাকোকাইনেটিক মানে কি? আগেরটা কি বললাম? দুটো সিমিলার টার্ম আছে, কাইনেটিক, ডাইনামিক। ডাইনামিক মানে কি? মেকানিজম অফ অ্যাকশন। অর্থাৎ ড্রাগটা বডির ওপর কিভাবে কাজ করছে সেটা একটা, আর এই বডি ড্রাগের উপরে কী কাজ করছে সেটা একটা। তো কাইনেটিক্স মানে হচ্ছে কোনগুলো? না, এই যেগুলো হয় এই অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। অর্থাৎ কোনো একটা ড্রাগ বডিতে যাওয়ার পর বডি কী রিপ্লাই করে বা বডি কীভাবে ড্রাগের উপর কাজ করে, ওটাই হলো ফার্মাকোকাইনেটিক। তাহলে কী হবে অ্যান্সার? না, হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। আর যদি বলতো ফার্মাকোডাইনামিক সেক্ষেত্রে কী হতো? না, এখানে হতো কি, বারবার বলেছি, মেকানিজম অফ অ্যাকশন। অর্থাৎ এখানে হবে কি যে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। অর্থাৎ
বডিতে ড্রাগটা কিভাবে বেসিক্যালি কাজ করছে বা ড্রাগটার মেকানিজম অফ অ্যাকশন কী। বাকি হলো সিআরডি, স্টাডি অফ পয়জনকে কী বলা হয়, টক্সিকোলজি বলা হয়, টক্সিকোলজি। আর ড্রাগ রিসেপ্টর বাইন্ডিং তো এর মধ্যে আসছেই না। অতএব এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, হোয়াট দ্য ড্রাগ ডাজ দ্য বডি। এর সঙ্গে সঙ্গে অবশ্যই এই টার্মটাও মনে রাখবে, কারণ পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোই পড়ে। যা নেক্সট প্রশ্ন দেখো কি এসছে আমাদের, কি আছে না 3 নম্বর প্রশ্ন কি বলা আছে যে দি কারেক্ট সিকোয়েন্স অফ ফার্মাকোকাইনেটিক প্রসেস ইজ, অর্থাৎ এই যে আমরা বললাম একটু আগেই এ ডি এম ই, এর কারেক্ট সিকোয়েন্স কি, কোনটা আগে কোনটা পরে। অ্যাবজর্পশন প্রথম হবে, দেন ডিস্ট্রিবিউশন, দেন মেটাবলিজম, দেন এক্সক্রিয়েশন। এখানে এর সঙ্গে মিলিয়ে নাও কোথায় আছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। তো অপশন কী হবে, বি এর অ্যান্সার রাইট। নেক্সট প্রশ্ন আমি চলে যাই, দেখো যে কি দেওয়া আছে, দি বায়ো অ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ বাই ড্রাগ গিভেন বাই দ্য ইন্ট্রাভেনাস রুট, অর্থাৎ কোনো ড্রাগ বেসিক্যালি আমরা দুভাগে তিন ভাগে আমরা মানে বেসিক্যালি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রুটগুলো আলাদা হয়। এক, ম্যাক্সিমাম ড্রাগ আমরা ওরাল নিতে পারি, ওরাল মিনস বাই মাউথ, দ্য কনভিনিয়েন্ট রুট সহজেই নেওয়া যায়। আরেকটা আছে কি আইএম মানে ইন্টারমাস্কুলার, আরেকটা হয় আইভি বা তোমার কাছে ইন্টারভেনাস, আরেকটা হয় রেকটাল। তো এই বিভিন্ন ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন রুট আছে। তো প্রশ্ন হচ্ছে কোন রুট দিয়ে যদি ড্রাগ নেওয়া হয় যেখানে বায়ো অ্যাভেলেবিলিটি রুট হচ্ছে হাইয়েস্ট হবে। তো বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি, অর্থাৎ একটা নির্দিষ্ট রেটে বা হারে যখন ড্রাগ বডিতে অর্থাৎ ব্লাডে বা সিস্টেমিক সার্কুলেশনে, এই টার্মটা খুব কমন টার্ম যেটা বেসিক্যালি ইউজ করা হয়েছে বায়ো অ্যাভেলেবিলিটির সংজ্ঞাতে। এই সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাডে, অর্থাৎ ড্রাগের যে পোরশন বা যে শতাংশ কি হয় না এই সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় তাকেই বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। অথবা এভাবে বলতে পারি, ড্রাগ যখন বায়োলজিক্যালি অর্থাৎ বডিতে অ্যাভেলেবেল হয় একটা নির্দিষ্ট ডেফিনাইট রেট অ্যান্ড এক্সটেন্ট, তো এই রেট অ্যান্ড এক্সটেন্ট যখন বডিতে সাপ্লাই হয় তখন তাকে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি। এবার প্রশ্ন হচ্ছে কোন রুট দিয়ে বায়ো অ্যাভেলেবিলিটি হাইয়েস্ট হয়। ঠিক আছে, যখনই কোনো ওরাল ড্রাগ হয় তাকে সবসময় কী করতে হয় না বাই লিভার তাকে পাস করতে হয়। তো বাই লিভার পাস করতে হওয়া মানে লিভারে এনজাইম আছে, সেখানে ড্রাগটার অনেক পার্সেন্টের কি হয় না মেটাবলিজম হয়, দেন সেটা ব্লাডে পৌঁছায়। তো যখনই কোনো ড্রাগ ওরালি অ্যাবজর্ব হবে তার বায়োলিটি সবসময় কম হবে। ঠিক আছে, এভাবে মনে করা হয়, এটা হাইপোথেটিক্যালি বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রকম হয়। 40-60 ধরা হয়। কীরকম না একটা ড্রাগ যদি আমি 100% হিসাবে ইনটেক করি, 40% আমরা কি হয় না সেটা বেসিক্যালি লিভারে মেটাবলিজমে রয়ে যায়, 60% ব্লাডে পৌঁছায় বা সিস্টেম সার্কুলেশনে পৌঁছায়। তাহলে এইখানে এই বায়ো অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি কার হবে না যেটা ডাইরেক্টলি ব্লাডে পৌঁছাচ্ছে। ইন্টারভেনাস মানে কি ডাইরেক্ট ভেনে পৌঁছাচ্ছে। এই ইন্টারভেনাস ড্রাগের বায়োলিটি তাকে এই লিভার দিয়ে ক্রস করতে হচ্ছে না, বা এই লিভার দিয়ে ক্রস যখন ড্রাগ দেয় তখন তাকে বলা হয় ফাস্ট পাস মেটাবলিজম। এই টার্মটা আমরা পরেই এমসিকিউতে পড়বো, এটা আমরা জেনে রাখা ভালো। এই লিভার দিয়ে যখন কোনো ড্রাগের বেসিক্যালি মেটাবলিজম হয় তখন তাকে বলা হয় ফাস্ট পাস মেটাবলিজম, অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাগ ওরাল তাকে সবাইকে লিভারকে বাইপাস করতে হয় বা লিভারের মধ্য দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে তাকে এই ফাস্ট পাস মেটাবলিজম মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু যখন ড্রাগকে আইভিতে ইউজ করব সেই ক্ষেত্রে লিভারে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না, যদিও পরে সে ড্রাগটা লিভারে আসে সেটা অন্য বিষয়। এই ক্ষেত্রে কী হবে না এই ইন্টারভেনাস রুটে ডাইরেক্ট যেহেতু ব্লাড তোমার ড্রাগটা বেসিক্যালি ব্লাডে পৌঁছায় থ্রু হচ্ছে ভেন, তাই এই ক্ষেত্রে বায়োলিটি হাইয়েস্ট দেখা যায় কোথায় না আইভিতে কত পার্সেন্ট না 100%। এই 100% বায়োলিটি দেখা যায় ইন্টারভেনাস রুটে। তো চলে আসি পরের প্রশ্ন দেখো কী আছে না ফাস্ট পাস মেটাবলিজম অফ অ্যান ওরালি অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগ অকার মেনলি ইন দ্য কিডনি, লিভার, লাং, স্প্লিন। আমাকে নিশ্চয়ই বলতে হবে না, আগে আমি বলেছি আগে প্রশ্নের উত্তর যে এই ফাস্ট পাস মেটাবলিজম মানে কি, জিনিসটা কোথায় ঘটে না আগেই বললাম বিষয়টা কিছু না, এটা হচ্ছে লিভারে ঘটে, অর্থাৎ লিভারে বিভিন্ন এনজাইম থাকে যারা ড্রাগগুলো কী করে না মেটাবলাইজ করে, বিভিন্ন রিয়াকশন ওখানে তৈরি হয়, ফেজ 1 ফেজ 2 আমরা পরে জানবো। তাহলে আপাতত এই প্রশ্নের অ্যান্সার হবে কী হবে না লিভার হবে অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা, দেখো যে হুইচ রুট কমপ্লিটলি অ্যাভয়েড ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। ভালো করে এই কোশ্চেনটা দেখতে হবে, কারণ এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও পড়লাম যে কোন রুটে তোমার হচ্ছে লিভারের মেটাবলিজম হয় মানে হাইয়েস্ট হয় বা কোথায় বায়োলিটি হাইয়েস্ট দেখায়।
তাই অপশন এ কি আছে, না অপশন এ আছে দেখতে পাচ্ছি আমরা ওরাল, অপশন বি আছে সাবলিঙ্গুয়াল, অপশন সি রেকটাল আপার পোর্শন, অপশন ডি আছে ইন্ট্রাপোটাল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, যে কে ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করতে পারে। প্রথমেই বললাম কি, যে আইভি রুটে যদি ড্রাগ দেওয়া হয় সেক্ষেত্রে বায়োলিটি 100% হয়, কারণ সেটাকে এই লিভার দিয়ে বাইপাস করতে হয় না। তো এইখানে তো আর ওই আইভি দেওয়া নেই, তাহলে ওরাল দেওয়া আছে, রেকটাল দেওয়া আছে, সাবল্যাঙ্গুয়াল দেওয়া আছে, ইন্ট্রাপোটাল দেওয়া আছে। এই 4টে যে অপশন আছে তার মধ্যে মোস্ট যেটা মানে কমন এবং ইন্টারেস্টিং কোশ্চেন সেটা হচ্ছে কি, অ্যান্সার কী হবে, কমপ্লিটলি অ্যাভয়েড করে, যেমন আমরা বলি আইভিতে গেলে আমরা অ্যাভয়েড করতে পারি, সেরকমই সাবলিঙ্গুয়াল অর্থাৎ আন্ডার দ্য টাং যখন আমরা ড্রাগ দিই সেই ড্রাগটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল। কী কী ড্রাগ আমরা এতে ইউজ করতে পারি, না সরবিট্রেট, বা বলতে পারি এটা ব্র্যান্ড নেম, কেমিক্যাল নেমটা হচ্ছে কি আইসো সরবিট্রেট ডাইনাইট্রেট। এই ড্রাগটা আমরা সাবলিঙ্গুয়াল ইউজ করার কারণ কি, না আমাদের এই আইসোসরবিটেট ডাইনাইট্রেট বা গ্লিসারিন ট্রাইনাইট্রেট এই ড্রাগগুলো কি করে, না আমাদের বেসিক্যালি অ্যান্টি অ্যারিথমিয়াতে হচ্ছে কাজ করে। তো এই ড্রাগগুলো দেওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে কোনো পেশেন্টের যদি চেস্ট পেইন তৈরি হয়, চেস্ট পেইনে অনেক কারণ হয়, ধরে নাও চেস্ট পেইন তৈরি হয় ডিউ টু ল্যাক অফ সাপ্লাই অফ অক্সিজেন অন দ্য হার্ট, এটা বলা হয় ইসচেমিয়া বলে। ইসচেমিয়া যদি কোনো বেসিক্যালি যদি কোনো আমাদের বডিতে বা হার্টের ভেনে অক্সিজেন ঠিকমতো না পৌঁছে তখন তাকে বলা হয় ইসচেমিয়া। এই ইসচেমিয়া কজিং পেন, এই পেন হওয়ার অনেক কারণ আছে। এই চেস্ট পেন যখন খুব সিভিয়ার টাইপের হয়, বা এই চেস্ট পেন আরও অনেক কারণ হতে পারে, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে চেস্ট পেন হতে পারে। এখান থেকে বেসিক্যালি হার্ট ব্লকে তো মারা যেতে পারে পেশেন্ট। তো ওই ইমিডিয়েট ট্রিটমেন্ট করার জন্য যদি আমরা ওরাল কোনো মেডিসিন ইউজ করি অনেক টাইম লাগবে, তখন আবার সাবলিঙ্গুয়াল ইউজ করি, যাতে ড্রাগটা সরাসরি লিভারকে বাইপাস করে একদম ব্লাডে পৌঁছে যায়, এবং সঙ্গে সঙ্গে কী হয়, না ওই যে ল্যাক অফ অক্সিজেন যে কারণে তৈরি হয়েছে অর্থাৎ চেস্ট পেন বা কি, এটা অ্যাকচুয়ালি কাজ করে ভ্যাসোডাইলেটর, অর্থাৎ ভ্যাসেলটাকে ডাইরেক্ট করে দেয়, ফলে অক্সিজেনের মুভমেন্টটা ভালো হয়, যার ফলে কী হয়, না পেশেন্ট বেসিক্যালি সার্ভাইভ করতে পারে। তো এই যে সাবলিঙ্গুয়াল তোমার হচ্ছে রুট, এই রুটটা মিনিং কি আন্ডার দ্য টাং, যেখানে কি করা হয়, না সরবিটেট বা আইসোসরবিটেট ডাইনাইট্রেট বা গ্লিসারিন ট্রাইনাইট্রেট এই ড্রাগগুলো দিয়ে দেওয়া হয়, কী জন্য, না খুব মানে সাডেন অনসেট অফ চেস্ট পেনের জন্য। তো আমরা চলে আসি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নে কী আছে, না দি টাইম রিকোয়ার্ড for the plasma concentration of the drug fall to half its value is called, অর্থাৎ প্লাজমা কনসেন্ট্রেশনে যখন কোনো ড্রাগ কি হবে, না বেসিক্যালি তার যে তোমার হচ্ছে ভ্যালু তার চেয়ে হাফ হয়ে যাবে। ধরে নিই আমরা যে কোনো একটা ড্রাগ যার 100% আমি ইনটেক করছি, বায়োরালি হতে পারে বা অন্যভাবে হতে পারে, আইভিতে হতে পারে, যে কোনো রুট দিয়ে, সেই ড্রাগটা যখন প্লাজমা কনসেন্ট্রেশনের মতো ব্লাডে যদি 50% হয়ে যায় তখন তাকে কী বলা হবে। কোনো ড্রাগের 50% ড্রাগে 50% যা হয়ে যাওয়া মানেই, তার মানে হচ্ছে এটাই যে ওই ড্রাগটার 50% কোথায় গেছে, এলিমিনেশন হয়েছে বা ক্লিয়ারেন্স হয়েছে, তবেই না 50% হয়েছে। তাহলে অপশান কী আছে, 1 ক্লিয়ারেন্স, 2 হাফ লাইফ, 3 স্টেডি স্টেট, 4 হচ্ছে অনসেট টাইম। তাহলে এখানে এই প্লাজমা কনসেন্ট্রেশনের ড্রাগের যে ভ্যালু যখন যে ফল টু হাফ ইটস ভ্যালু, অর্থাৎ যখন হাফ হয় তখন দেখা হয় হাফ লাইফ, তা কত, না 50%। এই 50%কে বলা হয় হাফ লাইফ। আর এই ক্লিয়ারেন্স তার মানে কি, যখন ড্রাগটা 50% বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন দেখা হলো ক্লিয়ারেন্স। আচ্ছা, স্টেডি স্টেট কোনো একটা ড্রাগকে যখন আমরা দিই বডিতে, সাপোজ ধরো কোনো এটা হচ্ছে বেসিক্যালি ড্রাগের কনসেন্ট্রেশন, এটা টাইম দেওয়া আছে। যদি ড্রাগটা আমরা বেসিক্যালি একটা মানে টাইম পর্যন্ত কনসেন্ট্রেশন বাড়াতে থাকি, তখন ড্রাগের গ্রাফটা কী হবে, একটা সময় গিয়ে এরকম পিক হবে, তারপর ড্রাগটা ফ্ল্যাট হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাতে কী হচ্ছে, ড্রাগটার লেভেলটা মানে যে পরিমাণ ডোজ আমি বাইরে থেকে দিয়েছি সেই ডোজটা একটা মিনিমাম রেট বা মিনিমাম কনসেন্ট্রেশন মেনটেন করছে, ঠিক আছে, বা বলতে পারি যে একটা অ্যাডেকুয়েট কনসেন্ট্রেশন মেনটেন করছে ব্লাডে, যার ফলে এই ড্রাগটার এই পিকটা এরকম না হয়ে এরকম ফ্ল্যাট হয়ে গেছে। অর্থাৎ অলরেডি এখানে এমন কনসেন্ট্রেশন বা এমন ডোজ দেওয়া হয়েছে যে ব্লাডে এই যে লিনিয়ার লাইনটা মেনটেন হচ্ছে, এটা বলা হয় স্টেডি স্টেট কনসেন্ট্রেশন, ঠিক আছে। অনসেট টাইম অর্থাৎ যে সময়ে ড্রাগের অ্যাকশন শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এই হাফ ভ্যালু বা হাফ লাইফ এটার বেসিক্যালি মানে কি, না 50% কনসেন্ট্রেশন ড্রাগ যখন বডি থাকবে তখন তাকে বলা হবে হাফ লাইফ।
আচ্ছা, পরে চলে আসি পরের প্রশ্নতে। দেখো কী আছে না, প্রশ্ন নম্বর 8, যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তো এটার কনসেপ্টটা কি না, a high large volume of distribution of a drug indicate that the drug is mostly confined plasma, distributed to tissue, high protein bound, rapidly unchanged, তোমার হচ্ছে অপশন। তাহলে বলছে যদি হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যদি তার ড্রাগের ভিডি অনেক বেশি হয়, সেই ড্রাগটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে, সেটা কি ইন্ডিকেট করবে? কনফাইন্ড টু প্লাজমা, ডিস্ট্রিবিউটেড টু টিস্যু, হাইলি প্রোটিন বাউন্ড, র্যাপিডলি এক্সক্রিটেড আনচেঞ্জ। দেখি তোমরা কেমন বলতে পারো, আইডিয়া করো। আচ্ছা, কেউ পারবে বলতে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো তাহলে কী হবে, কনফাইন্ড টু প্লাজমা, ডিস্ট্রিবিউটেড টু ইন্টু টিস্যু, হাইলি প্রোটিন বাউন্ড, র্যাপিডলি এক্সক্রিটেড আনচেঞ্জ। অর্থাৎ লার্জ যদি ভিডি হয়, লার্জ ভিডি হলে, ভিডি মানেই কি না ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ড্রাগটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটা কি ইন্ডিকেট করে? ইজি কোশ্চেন, ডিস্ট্রিবিউটেড টু টিস্যু, অর্থাৎ সারা শরীর ছড়িয়ে পড়া মানে কি, আমাদের বডিতে অসংখ্য সেল আছে, তাহলে আমাদের বডিতে সেলে ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে প্লাজমা বা হাইলি প্রোটিন বাউন্ড বা র্যাপিডলি এক্সক্রিটেড আনচেঞ্জ, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, থাকলেও ইনডাইরেক্ট সম্পর্ক আছে। বেসিক্যালি লার্জ ভিডি মিনস ভলিউম ডিস্ট্রিবিউশন, এটা বেশি হলে কি হবে না ডিস্ট্রিবিউটেড টিস্যু, অর্থাৎ ড্রাগটা টিস্যুতেও ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি আমরা পরের প্রশ্নতে। ঠিক আছে, আচ্ছা এবার আর একটু বলে দিই যে কোন কোন ড্রাগের বেসিক্যালি এই লার্জ ভিডি হয় না, যেগুলো হচ্ছে লিপোফিলিক ড্রাগ হয়। ঠিক আছে, তারা সহজেই কী করে না আমাদের বডিতে ছড়িয়ে পড়তে পারে, তো তাদের লার্জ ভিডি দেখা যায়। নেক্সট চলে আসি আমরা পরের প্রশ্ন। দেখো কী আছে, ক্লিয়ারেন্সে কী আছে, ক্লিয়ারেন্স অফ ড্রাগ refers to volume of plasma cleared per drug unit time, amount of drug absorbed, fraction bound to protein, rate of drug absorption। কোনো ভাবা দরকার নেই, ক্লিয়ারেন্স মানে আগেই বলেছি যে পরিমাণ ড্রাগ আমার বডি থেকে বা প্লাজমা থেকে ক্লিয়ার হয়ে যায় পার ইউনিট টাইমে। তাই অ্যান্সার কী হবে, ভলিউম অফ প্লাজমা ক্লিয়ার্ড অফ ড্রাগ ইউনিট টাইম। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কনসেপ্ট অফ ক্লিয়ারেন্স। দেখো পরে আছে যে তোমার বায়োইকুইভ্যালেন্স কোশ্চেন দেখো দেওয়া আছে, two drug formulation are said to be bioequivalent when they have the same color and shape, rate and extent of absorption, manufacturing plant, price। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে, এই টার্মটা আছে বলে, বায়ো ইকুইভ্যালেন্ট। আমরা কাকে বলবো বায়ো ইকুইভ্যালেন্ট, এর আগে জানতে হবে। তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি, আমি আগেই বলেছি। বায়োঅ্যাভেলেবিলিটি মানে কি, অর্থাৎ যে একটা নির্দিষ্ট হারে ড্রাগ যখন আমাদের বডিতে পৌঁছাবে বা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে, সেই মাত্রাটাকে বলা হবে বায়োঅ্যাভেলেবিলিটি। অর্থাৎ যে পরিমাণ ড্রাগ বা যে পার্সেন্ট ড্রাগ আমার বডিতে কি হচ্ছে না আমার বডিতে বেসিক্যালি অ্যাভেলেবেল হচ্ছে, তাকেই বলা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। এবার যখন দুটো ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি সেম হয়, দুটো ড্রাগ বলতে এরকম ড্রাগ যাদের ডোয়েজ ফর্ম সাপোজ সিরাপ, ঠিক আছে, সিরাপ, তার সঙ্গে আরেকটা ধরো সাসপেনশন আমি কম্পেয়ার করছি, দুটো ডোজেস ফর্ম যদি বা দুটো ফর্মুলেশন যদি কী হয়, দুজনের বায়োলিটি প্রায় সেম হয়, তখন তাকে বলা হয় তারা দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। দেখো এখানে দেওয়া আছে যে একটা টার্ম, তারা কখন বায়ো ইকুইভ্যালেন্ট হবে, কালার আর শেপ যদি সেম হয়, সেম প্ল্যান্টে তৈরি হয়, সেম প্রাইস হয়, রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন মানে যদি অ্যাবজর্পশন সেম হয়। আচ্ছা, বায়ো অ্যাভেলেবিলিটি যখন টার্মটা আমি বলছি, এর আগেও বলেছি, তার মানে কি বলছি বারবার, যে বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি যে পরিমাণ ড্রাগ আমার বডিতে পৌঁছাচ্ছে, তার মানেই তো এটা হলো যে পরিমাণ ড্রাগ আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে। অ্যাবজর্ব না হলে ব্লাডে আসছে কী করে, সেটা নির্দিষ্ট হারে যখন ড্রাগ আমার ব্লাডে পৌঁছাচ্ছে, ওটাই বায়োঅ্যাভেলেবিলিটি। দেখো তাহলে এটাকেও বলতে পারি যে অ্যাবজর্পশন যে টার্মটা, এটা একটা বায়োঅ্যাভেলেবিলিটির টার্ম। তাহলে এটা এখানে কি বললাম আমি, বায়োইকুইভ্যালেন্ট মানে কি, যখন দুটো ফর্মুলেশন বা দুটো ডোজ ফর্ম সেম বায়ো অ্যাভেলেবিলিটি দেখাবে, অলমোস্ট সেম, এরকম না যে দুটোই 100% দেখাচ্ছে, এরকম নয়, কোনটা 92%, কোনটা 96%, এরকম যখন দেখাবে, তখন তারা কী তাদেরকে বলা হবে দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই এই কোশ্চেনটা অ্যান্সার কী হবে। টু ড্রাগস যখন আমরা কী করবো, তাহলে এখানে কী হবে না, যখন দুটো ড্রাগ যখন তোমার হচ্ছে দুটো ফর্মুলেশন যখন বায়ো ইকুইভ্যালেন্ট হবে, কখন তাদের সেম কী হবে না, রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, অর্থাৎ বায়োঅ্যাভেলেবিলিটি সেম হলে তারা হলো বায়ো ইকুইভ্যালেন্ট। পরের প্রশ্ন চলে আসি না, মোস্ট ড্রাগস আর
অ্যাবজর্ব অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেন মেনলি বাই, পরীক্ষায় কতবার এই কোশ্চেন পড়েছে যে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণ ড্রাগ তোমার কি হয় না বায়োলজিক্যাল মেমব্রেনে বা এসে অ্যাবজর্ব হয়। ম্যাক্সিমাম ড্রাগ কোন পদ্ধতিতে বায়োলজিক্যাল মেমব্রেনে তোমার অ্যাবজর্ব হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ডিফিউশন, পিনোসাইটোসিস, ফিল্ট্রেশন অনলি। প্রথম কথা, এটা সবচেয়ে মোস্ট কমন কোশ্চেন, ঠিক আছে। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে কি হয় না, এখানে হচ্ছে বেসিক্যালি এনার্জি লাগবে, ঠিক আছে। এনার্জি ছাড়া বা এটিপি ছাড়া এখানে ট্রান্সপোর্ট হবে না। প্যাসিভ ডিফিউশন কি হয়, এনার্জি প্রয়োজন হয় না কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে লো থেকে হাই যাবে বা হাই থেকে লোতে যাবে। কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখানে হচ্ছে ডিফিউশন হবে। এই পিনোসাইটোসিস, ফিল্ট্রেশন, এটা ফিল্ট্রেশন তো আমরা জানি আর খুব কমন টার্ম, ঠিক আছে। ফিল্ট্রেশন তো অবশ্যই হবে না। পিনোসাইটোসিস মানে হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে না, যেখানে লিকুইডের কাজ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোনো সেল যখন লিকুইড ইনটেক করে তখন তাকে সেই পদ্ধতি বলে পিনোসাইটোসিস। তাহলে এই ড্রাগ যখন অ্যাবজর্ব হয়, মানে মোস্ট অফ ড্রাগ, এমন না যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে কোনো ড্রাগ যায় না। অনেক ড্রাগ আছে যারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফলো করে, অনেক ড্রাগ আছে যারা বেসিক্যালি পিনোসাইটোসিস ফলো করে। কিন্তু বলা আছে কোশ্চেন কি, মোস্ট অফ ড্রাগ অ্যাবজর্ব, ম্যাক্সিমাম ড্রাগ কি ফলো করে? প্যাসিভ ডিফিউশন ফলো করে। অর্থাৎ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যে হাই থেকে লো, এইটাই হচ্ছে বেসিক্যালি তারা ফলো করে। এই লিপিড সলিউবল আনআয়নাইজড ড্রাগ তারা কি করে না, এই প্যাসিভ ডিফিউশন তোমার হচ্ছে ফলো করে উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উইদাউট এনার্জি। আর এনার্জি বলে কিন্তু আমরা সবসময় মনে রাখবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটি, এখানে মনে রাখবো এটিপি, যে যখনই লাগবে এনার্জি তখন অবশ্যই হবে কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। নেক্সট চলে আসি, দেখো কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে। দ্য মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্লাজমা প্রোটিন বাইন্ডিং অ্যাসিডিক ড্রাগ ইজ। এই প্রশ্নটা এসছে বেসিক্যালি দেখো ডিস্ট্রিবিউশন থেকে দেওয়া আছে যে প্লাজমা যে প্রোটিনে অ্যাসিডিক ড্রাগ হচ্ছে অ্যাসিডিক ড্রাগ সঙ্গে কোন ড্রাগের বাইন্ড হয়। যে মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্লাজমা প্রোটিনটা বেসিক্যালি অ্যাসিডিক ড্রাগের সঙ্গে বাইন্ড হয় কি হবে? গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন। কোনটা বেসিক্যালি তোমার হচ্ছে মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্লাজমা প্রোটিন, এটা অ্যাসিডিক ড্রাগের সঙ্গে বাইন্ড হয়, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, দেখো অ্যাসিডিক আছে, অ্যাসিডিক ড্রাগ অলওয়েজ বাইন্ড উইথ অ্যালবুমিন। তাহলে দ্য মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্লাজমা প্রোটিন বাইন্ডিং অ্যাসিডিক ড্রাগ ইজ অ্যালবুমিন। তাহলে ম্যাক্সিমাম অ্যাসিডিক ড্রাগ কার সঙ্গে বাইন্ড হয়? অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হয়। তাহলে এই যে আজকে আমরা 12টা প্রশ্ন আলোচনা করলাম, এটা বেসিক ফার্মাকোলজি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইরকমই ফার্মাকোলজির পুরো সিরিজ চলবে, পরপর পার্ট 1 পার্ট 2 হবে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।